ও বেটা, তুমিই তবে তাহলে হরগোবিন্দ বাবু? শয়তান, চোর, জোচ্চোর। বাপের দেওয়া কিছু টাকা ছিল। ছোটবেলায় বন্ধু বিশু মল্লিক ব্যবসা করবে বলে স্ট্যাম্প পেপারে সই দিয়ে টাকাটা নিল, মোটা সুদের লোভ দেখিয়ে। সুদও দিল কমাস। তারপর রাতারাতি ব্যবসা গুটিয়ে সেই সেট গা ঢাকা দিল বিশু মল্লিক। 7 তল্লাট গরু খোঁজা খুঁজেও তার পাত্তা পেল না পরাণ সাহা। টাকার শোকে আর অভাবের জ্বালাই ঠিক করলো পরাণ এভাবে বেঁচে থাকার চেয়ে বরং সুইসাইড করা ভালো। সে ছেলেকে ডেকে বলল, বাবা ঘনশ্যাম, বিশু মল্লিক আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে যে কাগজখানায় সই করেছে ওখানে আছে আলমারিতে। পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সইও আছে। যত্ন করে রাখিস কাগজখানা। বেঁচে থাকতে তো আমি ওর দেখা পেলাম না, তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সঙ্গে তোর দেখা করাবই। সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করিস। ঘনশ্যাম বাপের কথাটা ঠিক বোঝে না, তবুও ঘাড় কাত করে। আরও একটা কথা পরাণ বলে, শোন বাবা, আমি যদি হঠাৎ মারাও যাই, মরতেই পারি, মানুষের জীবন তো। তবে যেন তড়িঘড়ি করে গয়ায় পিণ্ডি চড়িয়ে বসবি না। পাক্কা 2 বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্য। দেখা না পেলে তখন যা ভালো বুঝিস করবি, কেমন? আর সে রাতেই ভাগীরথী এক্সপ্রেসে গলা দিল পরাণ সাহা। অপঘাতে মৃত্যু, মল্লী ভূত। প্রথমটাই যা কষ্ট একটু, তারপরই শরীরটা একদম পাখির পালকের মতো হালকা। ভূত হয়ে রেল লাইনের ধারে এক দীঘল শ্যাওড়া গেছে। এক নাগারে 7 রাত 7 দিন ঘুমিয়ে কাটালো পরাণ। বেঁচে থাকতে ভাবনায় চিন্তায় কত রাত ভালো করে ঘুমোতে পারিনি সে। ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হলো, সুস্থিও হলো। মনে পড়ল বিশু মল্লিকের কথা। ও শয়তানটার জন্যই আজ তার এ ভূতের দশা। ঠিক করলো প্রথমেই গ্রামে গঞ্জে ওকে খুঁজে দেখবে। এখন তো আর হাঁটা চলার বালাই নেই, শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। সুতরাং বেঁচে থাকলে বিশ্ব মল্লিককে খুঁজে বার করতে সময় লাগতো। তার আগে একবার ছেলে ঘনশ্যাম ও বউকে দেখার বাসনা হলো পরাণ সাহার। কেমন আছে তারা? ছেলে বাপকে ছেড়ে কেমন আছে? শ্যাওড়া গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা। গ্রামে ঢুকতেই দেখল চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড়। ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে তার বাপের ছবির সামনে চুপটি করে। এটা তবে তার শোক সভা হচ্ছে। পরাণ সাহা ভাবল, বাহ, খুব ভালো তো। একটু না হয় বসে দেখাই যাক কি দিয়ে কি করে গ্রামের মানুষ। মাঠের ধার একটা ডাব গাছে পা ঝুলিয়ে বসলো পরাণ। সভায় লোকজন মন্দ হয়নি। মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে। বলছে, পরাণ সাহার এ শোক সভার আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ দরদি হরগোবিন্দবাবু। তিনি এক্ষুনি এসে পড়বেন। আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সভায় এসে বসুন। হরগোবিন্দবাবুকে চিনত পরাণ। সে বিশু মল্লিকের শালা। বিশু মল্লিক ফেরার হওয়ার পর বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দবাবু সেই যে সংসারে কি উঠল, আর ফিরে যায়নি নিজের বাড়ি। এখানে থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে সে। চেহারায় সাধক সাধক ভাব। কাঁচা পাকা এক জঙ্গল দাড়ি গোফে, মুখখানা ঢাকা, গলায় রুদ্রাক্ষের মালাও আছে। মুখে রাধাকৃষ্ণ ছাড়া অন্য কোনো বুলি নেই তার। বেঁচে থাকতে হরগোবিন্দবাবুর সঙ্গে বহুবার দেখা হয়েছে পরাণ সাহার। মানুষটাকে মোটেই ভালো লাগতো না তার। সবসময় চোখে মুখে যেন কি খাই ভাব। কার্তিক আবার ঘোষণা করল, এবার সবার কাজ শুরু হচ্ছে। সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস। হরগোবিন্দবাবু সভাপতির চেয়ারে এসে বসল। তাকে দেখে পরাণ সাহা এমন চমকে উঠল যে গাছের ডাল থেকে হরিকে নিচে পড়ে যাওয়ার জোগাড়। ও বেটা, তুমিই তবে তাহলে হরগোবিন্দবাবু? শয়তান, চোর, জোচ্চোর। হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো পরাণ সাহা।
ব্যাপারখানা হয়েছে কি, মরে ভূত হবার পর পরাণ সাহা একটি অন্তর্দৃষ্টি পেয়েছে। এটা অবশ্য সব ভূতেরাই পায়। সেই দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজানা জিনিস, অদেখা বস্তু জানতে পারে, দেখতে পাই। ওই যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক, ওটা পরাণেরই ঘড়ি। রেল লাইনে গলা দেওয়ার পরদিনই সকালবেলা কার্তিকেয়কে প্রথমে দেখতে পাই। দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে হাতে পরে তবেই গ্রামে গিয়ে খবর দেয়। কার্তিকের পরে ও পথে আসে নৃপতি। পরাণকে মরে পড়ে থাকতে দেখে দুঃখ করে সে। এদিক সেদিক তাকিয়ে পরাণের পকেট থেকে 2 টাকা 55 পয়সা তুলে নিয়ে পকেটে ভরে গ্রামে ফিরে ঘনশ্যামকে খবরটা দিয়ে কর্তব্য সারে সে। সে গেছে যাক, তার জন্য পরাণ মোটেই ভাবিত নয়। কিন্তু ওই হরগোবিন্দ, এক মুখ গোপ দাড়ির জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকে কিনা আজ 2 বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটিয়ে যাচ্ছে সে। বেঁচে থাকতে ঘুণাক্ষরেও কি জানতে পেরেছিল এটা বরণ সাহা? সে তখন কতদিন গেছে বিশু মল্লিকের দোকানে জিনিস কিনতে। মাঝে মাঝে শুনিয়েছে তার ভগ্নিপতির টাকা মারার কাহিনী। শুনে মাথা নেড়ে তাকে শুধু কেষ্ট নাম শুনিয়েছে হরগোবিন্দ। যাক, আত্মহত্যাটা তাহলে সার্থক হয়েছে বরণ সাহার। ভূত হয়েছে বলেই চিনতে পারলো বিশু মল্লিককে। এখন গ্রামের 5 জনের কাছে বেটার পরিচয়টা ফাঁস করতে পারলেই নিশ্চিন্তি। ছেলে বউয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পরাণ নদীর ধারে শ্মশান ঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসলো। ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলুরামের সঙ্গে। বছর 10 আগে শান্তিপুর কালনা ফেরিঘাটে নৌকাডুবিতে মারা গিয়েছিল সে। পরাণের মুখে সব শুনে ফেলা লাফিয়ে উঠল। সে বলল, সে কি রে, চল তাহলে বেটার ঘাড় মোটকে আসি। আরে দূর, তাহলে কি আর আমার টাকাটা আদায় হবে নাকি? প্রথমে ওর গোপদারি কামিয়ে গ্রামের 5 জনের কাছে পরিচয়টা ফাঁস করতে হবে, যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে। বুঝলাম, কিন্তু আমাদের যে লোহা ছড়া বারণ, নইলে খুঁড়ের একখানে হরগোবিন্দের মুখের জঙ্গল সাফা করতে কতক্ষণ? না রে, ওভাবেও হবে না। এমন রাস্তা বার করতে হবে যেন বেটা নিজেই নিজের দাড়ি গোপ কাটতে বাধ্য হয়। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে আবার চণ্ডীতলার মাঠে এসে ডাব গাছের ডালে বসে। সভা ততক্ষণে শেষ হয়ে গেছে। হরগোবিন্দ ঘনশ্যামকে কাছে ডেকে কি যেন বলছে। কি বলছে শোনার বাসনা মনে পোষণ করতেই পরাণ সাহা গাছের ডালে বসেই শুনতে পাই হরগোবিন্দ বলছে, সে কি, খরচ খরচা হবে বলে পিণ্ডি দেবে না? তোমার বাবা যে তবে নরকে পচে মরবে হে। যাও, মাকে নিয়ে গয়া কাশী বা বৃন্দাবন ঘুরে এসো, আর পিণ্ডিটাও দিয়ে এসো। আর টাকার জন্য ভাবছো কেন? আমি তো আছি। দেখো, আমার ভগ্নিপতির সই করা কাগজটা আছে তোমার বাবার আলমারিতে। ওখানা আমায় এনে দিলেই আমি তোমাকে 1000 টাকা অমনি দিয়ে দেব। কিন্তু বাবা যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছে 2 বছর। কি লাভ? বিশু মল্লিক কি আর কোনোদিন ফিরবে ভাবছো? আর সে না ফিরলেও কাগজখানার মূল্যই বা কি? তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়ি এসো। আমি নয় তোমাকে 1500 টাকাই দেব। বেশ, ভেবে দেখি। মাকেও জিজ্ঞেস করি, মা কি বলেন। ভাবো, তবে বেশি দেরি করো না। যা করার কাল পরশুর মধ্যেই করো। আমি আবার কিছুদিনের জন্য বাইরে যাব কিনা। সব শুনে পরাণ সাহা আর ফেলুরাম ঠিক করলে যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। কারণ লোভে পড়ে ঘনশ্যাম যদি কাগজখানা একবার হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিণ্ডি চড়াই, তবে বিশু মল্লিকের পিণ্ডি চটকানোর আগেই নিজের দফা কফা। এই অবস্থায় কি করা যায় বলো তো ফেলুরাম? ও আমি ভেবে রেখেছি, হরগোবিন্দ বাবুর দাড়িতে উকুন ছাড়তে হবে, যাতে বেটা উকুনের কুটকুটুনিতে ছটফটিয়ে দাড়ি কাটতে বাধ্য হয়। আ, তা তো বুঝলাম, কিন্তু আমরা উকুন পাবো কোত্থেকে? ভূত হয়ে তো আমাদের সকলেরই ন্যাড়ামুন্ডি। সেও আমি ভেবে রেখেছি গো। আমার নাতনি পুটির মাথায় ভরা উকুন, ওখান থেকে 4টি এনে হরগোবিন্দর দাড়িতে ছাড়লেই হবে। আরে দূর,
ওসব পাতি উকুনে হরগোবিন্দর কিছু হবে না। সরু চিরুনি চালিয়ে কিংবা উকুন মারার ওষুধ লাগিয়ে উকুন তাড়াবে। আসল চিনি উকুন চাই। ওখানে বসেই অন্তর্দৃষ্টি চালিয়ে তাও বারবার দেখল ফেলুরাম মানকুণ্ডর পাগলা গারদের এক পাগল উকুনের জ্বালাতেই বেচারা পাগল হয়েছে। ওর মাথা ভর্তি চিনে উকুন। ডাক্তাররা কতদিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জেগে থাকলে শুধু চুল ছেঁড়াছেড়ি চিৎকার করে পাগল করে দেয়। ওর মাথা থেকেই চারটি উকুন এনে ঘুমন্ত হরগোবিন্দের দাড়িতে ছেড়ে দিলে ফেলুরাম দিয়ে দুজনেই ডাব গাছে বসে অপেক্ষা করতে লাগলো। উকুনের কুটকুটনিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দ বাবুর। কি আপদ রে বাবা, এত যত্ন করার পরও কিনা দাড়িতে উকুন। বিছানায় বসে আয়নার সামনে ধরে দাড়িতে সরু চিরুনি চালানো কতক্ষণ। তারপর আবার সে ঘুমোতে গেল। কিন্তু উকুনের কামড়ানিতে দু চোখের পাতা এক মুহূর্তের জন্য সারা রাত এক করতে পারল না সে। ভোরের আলো ফুটতেই ডেটল, উকুন মারার ওষুধ আর কার্বলিক সাবান নিয়ে হরগোবিন্দ বাথরুমে ঢোকে। সবই করল সে, কিন্তু চীনে উকুন এত সহজে কাবু হবার পাত্র নয়। তারপরে খুঁজে এক শিশি টি-20 বার করে ঢাললো দাড়ি ভরে। বাস, চুলকানি একেবারে বন্ধ। চীনে উকুন কিন্তু ভারী চালাক। টি-20-র উগ্র গন্ধ পেয়ে একদম দাড়ির গোড়ায় গিয়ে লুকোলো সবকটা। ওষুধের তেজ সরতেই শুরু হলো দাড়ি কোপের জঙ্গলের তাণ্ডব নৃত্য। পরদিন ভোরের আলো ফুটতেই হরগোবিন্দ দাড়ি কাটার সাজ সরঞ্জাম নিয়ে ঢুকলো বাথরুমে। গ্রাম ছেড়ে লেপাট হবার পর প্রায় আজ 2.5 বছর দাড়ি কোপ কাটেনি হরগোবিন্দ। এখন কেটে শান্তি। ঠিক এমন সময় স্নান ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে চাকর বলল, বাবু, ঘনশ্যাম আইছে একখানা কাগজ হাতে কইরা। আপনি নাকি কাগজখানা কিনবেন বলেছিলেন। শুনেই আনন্দে লাফিয়ে ওঠে হরগোবিন্দ। স্নান ঘরে কোনো রকমে গায়ে জামা কাপড় জড়িয়ে বৈঠকখানায় ঢুকে বলে, এনেছো? বেশ বেশ, দাও কাগজখানা। বাপের পিন্ডি দিতে যাবে বলে কথা। ও তোমাকে আমি আরো 500 টাকা বেশিই দেব। হরগোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল ঘনশ্যাম। অবাক হয়ে বলে, এ কি, আপনি? আপনি তবে বিশু মল্লিক? দাড়ি কোপে মুখে ঢেকে হরগোবিন্দ সাথে দিব্যি এতকাল চালিয়ে দিলেন, আর আমার বাবা বেচারা অকালে প্রাণ দিয়ে মরল। হরগোবিন্দ ওরফে বিশু মল্লিক থমকে যায়। ঘনশ্যাম উঠে দাঁড়ায়, কাগজখানা বুকে চেপে ধরে বলে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি পাড়ার 5 জনকে নিয়ে। বাবার পিণ্ডিদান করতে আপনি আমায় গয়ায় পাঠাচ্ছিলেন, এখন ফিরে এসে আপনার পিণ্ডি চটকাবো। দুমদাম করে পায়ের আওয়াজ করে ঘনশ্যাম বেরিয়ে যায়। সে নিজের চেহারা আয়নায় দেখতে দেখতে ধপ করে বসে পড়ে আর সামনের দেওয়ালের আয়নার দিকে একদৃষ্টে তাকিয়েই থাকে সে। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না।